হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই ভালো আছো তো? নিশ্চয় পড়াশোনা করছো মন দিয়ে আর আমার ক্লাসটা ফলো করছো। দেখো, আমি তোমাদের স্যার জাহাঙ্গীর আলম আবার হাজির হয়েছি একটা নতুন লেসন নিয়ে। আমরা শুরু করেছি কারেন্ট ইলেকট্রিসিটি, তো পার্ট এ হয়ে গিয়েছে অলরেডি। আজকে পার্ট বি। আজকে আমি যেটা পরামর্শের মনে করেছি সেটা হচ্ছে আধানের একক, এসআই পদ্ধতিতে এবং সিজিএসে। তারপরে বিভব কাকে বলে, বিভব পার্থক্য কাকে বলে, ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স, বাংলা যেটা তড়িৎ চালক বল বলতে কি বুঝি, তড়িৎ প্রবাহ, তড়িৎ কোষ, অর্থাৎ ওমের সূত্রের আগে পর্যন্ত যা যা আছে সেটা আমি আজকে কভার করব মনে করেছি। দেখা যাক কতটা হয়। এতদিনে নিশ্চয়ই সিলেবাস সম্বন্ধে তোমরা ওয়াকিবল হয়ে গিয়েছো, কী কী আছে সেগুলো তোমরা নিশ্চয়ই দেখে নিও বইয়ে। তো মন দিয়ে পড়াশোনা করো। ক্লাস তো অনলাইনেই তোমাদের এখন চালাতে হচ্ছে, কারণ স্কুলে ক্লাস কবে শুরু হবে এখনও ঠিক নেই, আনসার্টেন, সেপ্টেম্বরও হয়ে যেতে পারে। তো আর কথা না বলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিই। তাহলে আমি ক্লাসটা শুরু করি। আজকে প্রথমেই পড়বো আধানের একক কাকে বলে। আমরা জানি এসআই পদ্ধতিতে আধানের একক কুলম, আগের দিন বলেছি। আজকে আমরা জানবো যে কতটা পরিমাণ আধানকে এক কুলম আধান বলা যায়, বলা হয়। ওকে, সেটা আমরা কুলমের সূত্র থেকে পাই। একটু রিভাইজ করে দিই কুলমের সূত্র। Q1 এবং Q2 দুটো আধান যদি আর দূরত্বে থাকে তবে তাদের মধ্যেকার পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F হবে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা আগের দিন হয়েছে। তাহলে এই সূত্র থেকে আমরা পেয়ে যাব একক পরিমাণ আধান, অর্থাৎ এসআই পদ্ধতিতে যাকে বলা হয় কুলম, মানে এক কুলম আধান কাকে বলবো। ওকে, তো এটা করার জন্য ক্যালকুলেশন করে আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা একক আধানকে ওই একক দূরত্বে রাখবো, দিয়ে দেখব তাদের মধ্যে কি পরিমাণ বল ক্রিয়াশীল হচ্ছে, সে আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক। সম আধান হলে বিকর্ষণ হবে আর বিপরীত আধান হলে আকর্ষণ হবে। এবারে তাহলে সেই পরিমাণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল সৃষ্টি করতে যে পরিমাণ আধানের দরকার পড়ে সেটাকেই আমরা একক আধান বলবো। কিভাবে হচ্ছে ব্যাপারটা দেখো, যে ধরো আমি Q1 এবং Q2 এই আধানটা এবং এই আধানটাকে একক পরিমাণ নিলাম। যেহেতু আমি এসআই পদ্ধতিতে বার করবো তাহলে R = 1 মিটার নেব, একক ডিস্টেন্স। R = 1 মিটার নিলাম। তা R = 1 মিটার যখন আমি নিলাম তখন আধানের একক কুলম্ব হয়ে গেল অটোমেটিক্যালি। আমাদের প্রশ্ন হচ্ছে যে এক কুলম্ব কতটা পরিমাণ আধানকে বলবো, কিন্তু ওর নামটা তো কুলম্ব হয়ে গেল, যেহেতু আমি ওকে মিটারে বসাচ্ছি ডিস্টেন্সটাকে। তাহলে এটা এসআই পদ্ধতি, তাহলে এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে 1 কুলম্ব। হ্যাঁ, তাহলে Q1 এর মান 1 বসাবো আর Q2 এর মান 1 কুলম্ব বসাবো, দিয়ে দেখবো যে R = 1 মিটার যদি হয় তাহলে তাদের মধ্যে কতটা বল ক্রিয়াশীল হচ্ছে। কীভাবে পাবো দেখো, নিউটনের এই সূত্র বসাবো কুলম্বের সূত্রে। F = এই মানটা 9 × 10⁹, তোমরা দেখেছো 1/4πε0 আগের ক্লাসে বলেছি, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটা এখানে 1 একক বসলো 1 কুলম্ব, এখানে 1 একক বসলো 1 কুলম্ব, আর বাই আর স্কয়ার, তাহলে R = 1 মিটার তার স্কয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, 9 × 10⁹ হলে নিউটন শুধু থাকলো, মিটার স্কয়ার, এখানে মিটার স্কয়ার কেটে গেল, কুলম্ব ইন্টু কুলম্ব, কুলম্ব স্কয়ার এই কুলম্ব স্কয়ার কেটে গেল, তাহলে থাকছে 9 × 10⁹ নিউটন। তাহলে 9 × 10⁹ নিউটন থাকছে হিসেব করে। এটাকে ইন্টারপ্রেট করে আমরা এক কুলম্ব আধান কতটা আধানকে বলবো সেটা বলতে পারি। কীভাবে বলতে হবে, যে এটা অবশ্যই নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে, কারণ মাধ্যম অনুযায়ী আলাদা হয়ে যাবে যদি মাধ্যম চেঞ্জ করে। তাহলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে, এইখানে যেহেতু ε0 বসিয়েছি তাহলে আমাকে এটা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম বলতে হবে। অন্য মাধ্যম হলে এখানে জিরোটা হয় না, 1/4πε হয়। ε0, এই জিরোটার অর্থ হচ্ছে যে এটা আধানদ্বয়কে বায়ু মাধ্যমে রাখা হয়েছে। তাহলে বায়ু বা শূন্য মাধ্যমে দুটি একক আধান একক ডিস্টেন্সে থেকে যদি, দেখো, যদি 9 × 10⁹ বল সৃষ্টি করে, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সৃষ্টি হয়, তাহলে সেই পরিমাণ আধানকে একক আধান বলা হবে। আমি আরও বলছি, দুটি এমন আধানকে একক দূরত্বে, অর্থাৎ একক দূরত্বে রাখলে তাদের মধ্যে যদি 9 × 10⁹ নিউটন
আকর্ষণ বা বিকর্ষণ বলের সৃষ্টি হয়, তবে সেই পরিমাণ আধানের প্রত্যেকটিকে একক আধান বলা হবে। ওকে, দুটি সমপরিমাণ আধানকে একক দূরত্বে রেখে, মানে 1 মিটার দূরত্বে রেখে রাখলে যদি তাদের মধ্যে 9 × 10⁹ নিউটন আকর্ষণ বা বিকর্ষণ বল সৃষ্টি হয়, তাহলে ওই আধানদ্বয়ের প্রত্যেকটিকে বলা হবে এক একক আধান, যেটা এর সাথে বলা হয় 1 কুলম্ব আধান। বোঝা গেল? তাহলে এটা হলো কুলম্বের সংজ্ঞা। সিজিএস এর নাম আলাদা আছে। সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ওকে, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, স্থির তড়িৎ একক বাংলায় বলতে পারো, তবে ইএসইউ সবাই বলে। বা এর আরেকটা নাম আছে স্ট্যাট কুলম্ব। স্ট্যাট কুলম্ব। সিজিএস পদ্ধতিতে আধানের একক ইএসইউ, এর সঙ্গে কুলম্ব অর্থাৎ এসআই পদ্ধতিতে যে একক আধানের কুলম্ব, এর একটা সম্পর্ক আছে। সম্পর্কটা এখানে দেখো, লুক অ্যাট দ্য স্ক্রিন। 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ। তাহলে দেখতে পাচ্ছ কুলম্ব একটা খুব বড় একক। 1 কুলম্বের সমান কত হচ্ছে ইএসইউতে? 3 × 10⁹, অর্থাৎ 3000 মিলিয়ন ইএসইউ। তার মানে কুলম্বটা খুব বড় একক। তো এই সম্পর্কটা মনে রাখবে, বিভিন্ন অঙ্কটঙ্কর ক্ষেত্রে কাজে লাগতে পারে এবং শর্ট কোশ্চেনেও আসতে পারে। তাহলে 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। নেক্সট আলোচনা আমাদের তড়িৎ বিভব। তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল, এটা কি জিনিস এটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, বোঝার চেষ্টা করো। ধরো স্পেস রয়েছে, একটা স্পেসে কোনো আধান নেই, কিছুই নেই, ইলেকট্রিসিটি কিছু ব্যাপারই নেই, সেখানে কোনো ধনাত্মক বা ঋণাত্মক আধানকে তুমি যখন মুভ করাবে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, তখন তোমার কোনো বাধা হবে না, কোনো কেউ বাধা দেবে না বা তোমাকে ফেভারও করবে না। কিন্তু এবার ধরো অলরেডি একটা আধান যদি সেখানে থাকে, তাহলে সেই আধানের চারিদিকে তার একটা প্রভাব থাকবে। সে তখন ধনাত্মক আধান কাছে আসতে দেবে না, বিকর্ষণ করবে, বা ঋণাত্মক আধানকে, নেগেটিভ আধানকে সে আকর্ষণ করবে, তাড়াতাড়ি কাছে নিয়ে আসার চেষ্টা করবে। অর্থাৎ কোনো একটা আধান যখন স্পেসে থাকবে, তখন কী হবে বলো তো? তখন একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তার চারিদিকে সে একটা প্রভাব বিস্তার করবে। এই যতদূর পর্যন্ত একটা আধানের প্রভাব থাকে, এই অঞ্চলটাকে বলে তড়িৎ ক্ষেত্র। ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্র থিওরিটিক্যালি অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু বাস্তবে আধান থেকে কিছুটা দূরেই তার আর কোনো প্রভাব থাকে না। তত্ত্বগতভাবে থাকলেও বাস্তবে কিন্তু তার কোনো প্রভাবই থাকে না। তাহলে যতদূর পর্যন্ত একটা আধানের প্রভাব থাকে, সেইটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এখন একটা আধানের তড়িৎ ক্ষেত্রে তুমি যদি অন্য কোনো আধানকে নিয়ে আসতে চাও, তাহলে কি হবে? সমধর্মী আধান, মানে যে আধানটা আগে থেকে আছে তার সমধর্মী আধান হলে বিকর্ষণ হবে, আসতে দেবে না। জোর করে আনতে গেলে তোমাকে কার্য করতে হবে, তার বিরুদ্ধে কার্য করে নিয়ে আসতে হবে। আর বিপরীতধর্মী আধানকে নিয়ে আসতে গেলে ফেভার হবে, সে নিজেই তাকে আকর্ষণ করে টেনে নিয়ে নিজে কাজ করবে। তাহলে তার বিরুদ্ধেও কাজ হতে পারে বা তড়িৎ ক্ষেত্র নিজেও কাজ করতে পারে। তো বিভব, তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রের বিভব, বিভব বলতে কোনো তড়িৎ ক্ষেত্রেরই হয়। বিভব বলতে কি বোঝায়? কোনো একটা বিন্দুর বিভব, সাপোজ ভি, বললো যে তড়িৎ ক্ষেত্রে পি একটা বিন্দু, ধরো তড়িৎ ক্ষেত্রে পি একটা বিন্দু যার বিভব হচ্ছে ভি। এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে যে একটা ধনাত্মক একক ধনাত্মক আধানকে অসীম, মানে ইনফাইনাইট, যেখানে এখানে যে আধানটা অলরেডি আছে তার কোনো প্রভাবই নেই, এরকম একটা ডিস্টেন্স থেকে, মানে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে এই পি বিন্দুতে নিয়ে আসতে, দেখো একটা আধানকে, একক আধানকে আমি নিয়ে আসছি 1 কুলম্ব, ধরো 1 কুলম্বকে নিয়ে আসছি অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে নিয়ে আসছি, তাহলে যে পরিমাণ কার্য করতে হচ্ছে, ওই যে বললাম যে অলরেডি এটা একটা তড়িৎ ক্ষেত্র, আসতে দেবে না, বাধা দেবে, তাহলে তোমাকে জোর করে আনতে হবে। যে পরিমাণ কার্য করলাম আমি জোর করে এই একক কুলম্বকে এখানে আনতে, সেই পরিমাণ কার্যটাই হচ্ছে তোমার এই বিন্দুর, অর্থাৎ পি বিন্দুর তড়িৎ বিভব, ইলেকট্রিক পোটেনশিয়াল। বুঝেছো? তাহলে এবার কিউ পরিমাণ আধান যদি আমি ধনাত্মক আধান, কিউ পরিমাণ ধনাত্মক আধানকে আনি, তাহলে মোট কত কাজ হবে? একক পরিমাণ আধানকে আনতে কাজ হয়েছে ভি, তাহলে কিউ পরিমাণ আধানকে কিউ দিয়ে গুণ করে দাও, কিউ পরিমাণ আধানকে আনতে মোট কার্য হবে ভি কিউ। তাহলে এটা হচ্ছে ডব্লিউ ওয়ার্ক, এটা হচ্ছে মোট ওয়ার্ক, ডব্লিউ পরিমাণ ওয়ার্ক হলো।
কিউ পরিমাণ ধনাত্মক আধানকে পি বিন্দুতে নিয়ে আসতে অসীম দূরত্ব থেকে। তাহলে এই সূত্রটা ডব্লিউ ইকুয়াল টু ভি কিউ, এখান থেকে আমরা ভি কি কত পাচ্ছি, অতএব ভি পাচ্ছি ভি ইকুয়াল টু দেখো ডব্লিউ বাই কিউ। এইটা হচ্ছে তোমার বিভবের সূত্র। তো কোনো একটা বিন্দুর বিভব সেখানে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে সেই বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, ডব্লিউ বাই কিউ, ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। বিভবের একক আছে, তোমরা এককটা আমি এভাবে জেনে নিই। বিভবের একক দেখো ভি, ভোল্ট, ভোল্ট, এটা হচ্ছে ভোল্ট, যে ভোল্ট লিখেছে ভি ভোল্ট, এসআই পদ্ধতিতে বিভবের একক ভোল্ট। আর সিজিএস এ এটাকে বলা হয় ইএসইউ ভোল্ট বা স্ট্যাট ভোল্ট, ইএসইউ ভোল্ট বা স্ট্যাট ভোল্ট। ওকে, তাহলে এর পরে আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে তোমার নেক্সট আলোচনা পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য। ওকে, বিভব পার্থক্য, বিভব পার্থক্যটা কি? তড়িৎ ক্ষেত্রটা বুঝে নিয়েছো। তড়িৎ ক্ষেত্র মানে একটা আধানের যতদূর পর্যন্ত প্রভাব থাকে সেটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রে ধরো দুটো বিন্দু আছে, এ বিন্দু আর বি বিন্দু। তাহলে এ বিন্দুর তাকে বিভব থাকবে, তাহলে এ বিন্দুর বিভব ভি এ আর বি বিন্দুর বিভব ভি বি। তাহলে এ থেকে বি তে তুমি যদি একটা আধানকে নিয়ে যাও, একক আধানকে 1 কুলম্ব, তাহলে একক ধনাত্মক আধানকে নিয়ে যাও, তাহলে তোমাকে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে তোমার এ এবং বি বিন্দুর মধ্যেকার বিভব পার্থক্য। বুঝলেন, বিভব পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স, এটাকে লেখা হয় পিডি, যে পি এবং ডি পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। বিভব পার্থক্য, মানে ভি এ মাইনাস ভিবি বা ভিবি মাইনাস ভি এ, যেটা বড় থেকে ছোটটা। তো একক ধনাত্মক আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যে, অর্থাৎ ওই ক্ষেত্রে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স। তো ধরো ভি মাইনাস ভিবি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে এই কাজটা করতে হয়, তাহলে ধরো কিউ পরিমাণ আধানকে যদি তুমি নিয়ে যাও, কিউ কুলম আধানকে এ থেকে বি পর্যন্ত নিয়ে যাও, তাহলে সাপোজ মোট ডব্লিউ পরিমাণ কার্য করতে হলো, ডব্লিউ পরিমাণ, কিউ কুলম আধানকে আমি এ থেকে বিতে নিয়ে যেতে হলে আমাকে ধরো ডব্লিউ পরিমাণ কার্য করতে হলো। তাহলে একক পরিমাণ আধানকে নিয়ে যেতে কত কার্য করতে হবে? ডব্লিউ বাই কিউ। তাহলে বাই ডেফিনিশন, সংজ্ঞানুসারে এটাই হচ্ছে তোমার ডব্লিউ বাই কিউ। অর্থাৎ সেই একই জিনিস চলে আসছে। এটা যদি ভি এ মাইনাস ভিবিকে আমি যদি ভি ধরো 15 মাইনাস 10, 100 বা মাইনাস 50, তাহলে এটা একটা সংখ্যা হবে। তো তাহলে ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। তাহলে এই ভিটা হচ্ছে তোমার বিভব পার্থক্য। অর্থাৎ বিভবের সংজ্ঞাতে আমরা অসীম দূরত্ব থেকে নিয়ে আসছি, যেখানে 0 ধরা হয় বিভব। আর বিভব পার্থক্য বলার সময় তড়িৎ ক্ষেত্রেরই দুটো বিন্দুর মধ্যে কতটা ওই একক আধানকে আনতে কতটা কার্য করতে হচ্ছে, একই জিনিস। শুধু বিভব বলার সময় অসীম দূরত্ব থেকে আনতে হবে, না বিভব পার্থক্য বলার সময় একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে হবে, এই ব্যাপারটা একই। তাহলে এই গেল বিভব পার্থক্য। বিভব পার্থক্য আর বিভবের একক একই। বিভব পার্থক্যের একক তোমার ভোল্ট এবং স্ট্যাট ভোল্ট এবং বা ইএসইউ ভোল্ট। ওকে, এটা সিজিএস, এটা এস। তাহলে এবারে আমরা পড়ব 1 ভোল্ট বিভব বলতে কি বুঝি, অর্থাৎ কতটা বিভবকে আমরা 1 ভোল্ট বলবো। তো দেখো সংজ্ঞা একটা দেওয়া যায় যে 1 কুলম্ব আধানকে, 1 কুলম্ব ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে সেই বিন্দুর তড়িৎ বিভব হবে 1 ভোল্ট। আরেকবার বলে দিচ্ছি, আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুর বিভব মাপবো। তাহলে কোনো বিন্দুর একটা পি ধরো, একটা বিন্দু তড়িৎ ক্ষেত্রে, তো সেই বিন্দুর বিভব 1 ভোল্ট হবে কখন? যদি 1 কুলম্ব আধানকে অসীম দূরত্ব থেকে সেই বিন্দুতে নিয়ে আসতে 1 জুল পরিমাণ কার্য করতে হয়, তাহলে সেই বিন্দুর বিভব হবে 1 ভোল্ট। এখানে দেখো 1 ভোল্ট মানে 1 জুল পার কুলম্ব। 1 কুলম্ব আধানকে আনতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে সেই বিন্দুর বিভব হবে 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট মানে হচ্ছে যে
1 জুল পার কুলম। হ্যাঁ, এটাকে কুলমটা উপরে নিয়ে গেলে -1 হয়ে যায়, তাহলে 1 জুল পার কুলম মানে হচ্ছে 1 ভোল্ট। এটা মনে রাখবে। এখানে একটা জিনিস বলার আছে, 1 ভোল্ট, ভোল্টকে মানে বিভবকে মাপা হয় ভোল্ট মিটার নামক যন্ত্র দিয়ে। হ্যাঁ, আর একটা যন্ত্র আছে সিমিলার, তার সঙ্গে গুলিয়ে ফেলো না, তার নাম ভোল্টা মিটার। সেটা আলাদা, তড়িৎ বিশ্লেষণে সেটা ব্যবহার হয়, তড়িৎ বিশ্লেষণের যন্ত্রের নাম ভোল্টা মিটার। কিন্তু এখানে ভোল্ট মিটার, বিভব মাপা হয় যে যন্ত্রে, তার নাম ভোল্ট মিটার। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে এসআই একক আর সিজিএস একক বিভবের, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আমি একটু লিখে দিই। সম্পর্কটা হচ্ছে এরকম, 1 ইএসইউ, 1 ইএসইউ মানে হচ্ছে 300 ভোল্ট। হ্যাঁ, 1 ইএসইউ হচ্ছে তোমার 300 ভোল্ট, এটা মনে রাখবে। অর্থাৎ 1 ইএসইউ বিভব ইকাল টু 300 ভোল্ট, এটা শর্ট কোশ্চেনের জন্য মনে রাখবে। এরপরে আমরা চলে আসছি আমাদের পরবর্তী আলোচনা, সেটা হচ্ছে তড়িৎ চালক বল বা ইএমএফ। এই আলোচনাটা চলে আসছি, তড়িৎ চালক বল বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। এরপরে আমরা একটা ছোট্ট টপিক আছে, সেটা আলোচনা করে নেবো, তারপরে ইএমএফে যাব। সেটা হচ্ছে তড়িৎ ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, তড়িৎ স্থিতিশক্তি, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি। এই জিনিসটা একটু বুঝে নাও। দেখো, বিভবের সংজ্ঞা যখন বলছিলাম তখন বলেছিলাম যে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য সম্পাদিত হয়, সেটা হচ্ছে সেই বিন্দুর বিভব। এখন এই কার্যটা কি হয়? কার্যটা তো ধ্বংস হয়ে যায় না, কার্যটা কি হয়? ওই আধানে সঞ্চিত থাকে। তাহলে এই আধানে সঞ্চিত থাকে কি হিসেবে? পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকে। তাহলে এইটাই হচ্ছে মানে ওই বিন্দুর তড়িৎ স্থিতি শক্তি। বোঝা গেল? তার মানে যে আধানটাকে আমি নিয়ে এলাম, সেই আধানটা তো একটা বিন্দুতে রাখা হলো তড়িৎ ক্ষেত্রে, তাহলে সেই বিন্দু আধানের তড়িৎ স্থিতি শক্তিই হচ্ছে সেই বিন্দুর বিভব। অর্থাৎ একটা আধানকে যখন অসীম দূরত্ব থেকে তুমি নিয়ে আসছো কোনো একটা বিন্দুতে, তখন সেই বিন্দুর বিভব আমরা বললাম, সেটা হচ্ছে যে সেই আধানে সঞ্চিত তড়িৎ স্থিতি শক্তিটার সমান। অর্থাৎ যে আধানটাকে নিয়ে এলাম, সেই আধানের তড়িৎ স্থিতি শক্তিটাই হচ্ছে সেই বিন্দুতে, মানে যে বিন্দুতে আধানটাকে রাখা হয়েছে, সেই বিন্দুর বিভব। তাহলে বিভব আর তড়িৎ স্থিতি শক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, একক ধনাত্মক আধানের তড়িৎ স্থিতি শক্তিটাই হচ্ছে আধানটাকে যে বিন্দুতে রাখা হয়েছে সেই বিন্দুর বিভব। ওকে, বুঝতে পেরেছো? তো তড়িৎ ক্ষেত্রে বিভব, বিভিন্ন বিন্দুর বিভব বিভিন্ন হয়। অর্থাৎ উচ্চ বিভব হতে পারে, নিম্ন বিভব হতে পারে। কোনো জায়গার বিভব উচ্চ আর কোনো জায়গার বিভব নিম্ন হতে পারে। তখন কি হয়, তড়িৎ ক্ষেত্রে যদি এরকম আনইভেন যদি হয়, অর্থাৎ বিভব সমান না হয়, সেখানে যদি ধনাত্মক আধান রেখে দেওয়া হয়, তাহলে ধনাত্মক আধান বা আধানগুলো কি হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে অটোমেটিক্যালি চলতে থাকে, প্রবাহিত হতে থাকে। এটাকে বলা হয় কারেন্ট। হ্যাঁ, তাহলে ইলেকট্রনগুলো উল্টো দিকে যাবে। আমি পরে বলবো যে ধনাত্মক আধানের প্রবাহকেই বলা হয় তড়িৎ প্রবাহের অভিমুখ। অর্থাৎ ইলেকট্রন যেদিকে যাবে, বিদ্যুতের প্রবাহের অভিমুখ হয় তার বিপরীত দিকে। এটা পরে বলবো। যেটা বলছিলাম যে তড়িৎ বিভব দু রকম হতে পারে, উচ্চ বিভব, নিম্ন বিভব। এবং সবসময় তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, একদম জলের মতো। জল যেমন উচ্চ তল থেকে নিম্ন তলের দিকে প্রবাহিত হয় যতক্ষণ না উভয়ের তল সমান হয়, ঠিক সেই রকম উচ্চ বিভব থেকে আধান সবসময় নিম্ন বিভবের দিকে প্রবাহিত হতে থাকে যতক্ষণ না সমস্ত বিন্দুর বিভব সমান হয়ে যায়। ওকে, তো তড়িৎ স্থিতি শক্তি, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি এখানে লিখেছি। দেখো, এটা স্কেলার রাশি। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বা তড়িৎ স্থিতি শক্তি একটা স্কেলার রাশি, এটা ভেক্টর নয়। হ্যাঁ, স্কেলারের নিয়মে এর প্রয়োগ হয়। ওকে, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস, আমরা নেক্সট আলোচনায় চলে আসছি। দেখো, তড়িৎ চালক বল, ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ, এটা কি জিনিস? তো হামেশাই তোমরা এই কথাটা শুনবে ইলেকট্রিসিটি পড়তে গিয়ে, ইএমএফ এবং পোটেনশিয়াল ডিফারেন্স। তো পোটেনশিয়াল ডিফারেন্স তো আগে হয়েছে বলা।
ইএমএফটা হচ্ছে তোমার ইলেকট্রোমোটিভ ফোর্স, কিন্তু এটা ফোর্স বলা হলেও আসলে কিন্তু ফোর্স না। অর্থাৎ এটা গালভরা নাম শুনতে ভালো লাগে এবং ভালোবেসে নাম দেওয়া হয়েছে ফোর্স, কিন্তু আসলে ব্যাপারটা এনার্জি, এনার্জির সঙ্গেই বেশি তুল্য। ফোর্স না বলে কি এনার্জি বলাটাই বেশি ভালো ছিল। তো যাই হোক, প্রচলিত যেটা সিস্টেম ইএমএফ বলা হচ্ছে, কিন্তু আসলে এটা এনার্জি। একটা ব্যাটারি বা তড়িৎ কোষ তোমরা জানো, যেখান থেকে আমরা কারেন্ট পেয়ে থাকি, সেখানে কি হয়, সেখানে কেমিক্যালস ব্যবহার করা হয়, সেখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়। এবার ডায়নামো যদি হয় সেখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়। তো যে যে উৎসই হোক না কেন, বিদ্যুতের বা তড়িতের যে উৎস হোক না কেন, সেখানে শেষ পর্যন্ত অন্য একটা শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি পেয়ে থাকি। তো ব্যাটারিতে যেটা হয়, তো যখন কেমিক্যাল রিয়াকশান ঘটে ব্যাটারির মধ্যে, মানে তড়িৎ কোষের মধ্যে, তখন ব্যাটারিতে দুটো তড়িৎদ্বার থাকে, সেই দুটো তড়িৎদ্বারের মধ্যে মানে ইলেকট্রোডের মধ্যে একটা বিভব বৈষম্য সৃষ্টি হয়, বিভব বৈষম্যের সৃষ্টি হয়। তো আধানগুলো ব্যাটারির মধ্যে একটা তড়িৎদ্বার থেকে সম্পূর্ণ পুরো ব্যাটারির দৈর্ঘ্য অতিক্রম করে অন্য তড়িৎদ্বারে গিয়ে আবার পুরো একটা সার্কেল কমপ্লিট করতে যে কার্য করতে হয়, সেই কার্যের মানটাই হচ্ছে সেই ব্যাটারির ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। বোঝা গেল? একটা ব্যাটারিতে যখন বিদ্যুৎ তৈরি হচ্ছে, তার মানে কি সেখানে আধান সেখানে চলাচল করছে ব্যাটারির মধ্যে। তো আধান, ওই যে একটা উচ্চ বিভব একটা নিম্ন বিভবে থাকে তড়িৎদ্বার দুটো। তো আধান উচ্চ বিভব থেকে একটা তড়িৎদ্বার থেকে অন্য তড়িৎদ্বারে চলাচল করতে থাকে, তখন কার্য সম্পাদিত হয়। তো একক আধানকে এক পুরো ব্যাটারি সার্কিটের মধ্য দিয়ে ঘুরিয়ে আনতে, মানে ইন্টারনালি, বাইরের তারের মধ্যে দিয়ে বলছি না, একটা তড়িৎদ্বার থেকে অন্য তড়িৎদ্বার পর্যন্ত যেতে যে পরিমাণ কার্য সম্পাদিত হয়, সেটা হচ্ছে তোমার সেই ব্যাটারি ইএমএফ বা তড়িৎচালক বল, বা ইংরেজিতে বলে ইলেকট্রোমোটিভ ফোর্স। এটারও একক তোমার ভোল্ট, এরও একক জুল পার কুলম। অর্থাৎ ওই যে একক আধান কুলম, কুলম কি ঘুরিয়ে আনতে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় জুল, তাহলে জুল পার কুলম। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার ভোল্টের সংজ্ঞা। তার মানে ইএমএফ এরও একক ভোল্ট, বিভবেরও একক ভোল্ট, বিভব বৈষম্যেরও একক ভোল্ট, মানে জুল পার কুলম, জুল পার কুলম। এখন এখানে যেটা বুঝতে হবে, পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স পিডি, অর্থাৎ বিভব বৈষম্য, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তোমার ব্যাটারিটা যখন ওপেন সার্কিট মানে না, ধরো তড়িৎদ্বার প্লাস মাইনাস, ওপেন মানে তোমার কানেক্টেড, প্লাস এবং মাইনাস, এটা মাইনাস, প্লাস এবং মাইনাস যখন কানেক্টেড, এটাকে ক্লোজ সার্কিট বলে। হ্যাঁ, এটাকে বলে ক্লোজ সার্কিট। যখন কানেক্টেড মানে আমি ব্যাটারি থেকে কারেন্ট টেনে নিচ্ছি, তখন ক্লোজড, এটাকে ক্লোজড সার্কিট বলে, ক্লোজড সার্কিট। আর যখন আমি মানে কারেন্ট টানছি না, হ্যাঁ, একটা ব্যাটারি থেকে যখন কারেন্ট টানছি না, ব্যাটারি এটা প্লাস মাইনাস, আমি এটাকে কেটে রেখেছি, কাটা অর্থাৎ কানেক্ট করছি না, প্লাস মাইনাস, এটা ওপেন সার্কিট। বুঝেছো? তো ক্লোজড সার্কিটে যখন আমি এই প্লাস এবং মাইনাসের মধ্যে বিভব মাপবো ভোল্টমিটার দিয়ে, তখন যে ভ্যালুটা পাবো সেটাকে বলে পোটেনশিয়াল ডিফারেন্স। ক্লোজড সার্কিটে যে ভ্যালুটা পাবো এটাকে বলে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব বৈষম্য। কিন্তু ওপেন সার্কিটে, অর্থাৎ যখন আমি এটা ব্যাটারিতে কারেন্ট যাচ্ছে না, কারেন্ট যখন যাচ্ছে তখন ক্লোজ সার্কিট, সেই সময় প্লাস এবং মাইনাসের মধ্যে ভোল্টমিটার ব্যবহার করলে যে মানটা আমি পাবো বিভব বৈষম্যের মান, সেটা হচ্ছে পিডি বা পোটেনশিয়াল ডিফারেন্স। আর ওপেন সার্কিটে যখন আমি কারেন্ট টানছি না, যখন কোনো প্রবাহিত হচ্ছে না, এখানে কাটা আছে, দেখো কাটা আছে, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না,
এটাকে বলে ক্লোজড সার্কিট ইংরেজিতে। সরি, এটা ওপেন সার্কিট। যখন এটা যাচ্ছে না, কারেন্ট যাচ্ছে না, এটা ওপেন সার্কিট। ওপেন সার্কিটে প্লাস এবং মাইনাসের মধ্যে ভোল্টমিটার লাগিয়ে যদি আমি মাপি বিভব বৈষম্য, তখন যে ভ্যালুটা পাবো সেটাকে বলে তোমার ইএমএফ। তখন এই অবস্থায় যেটা পাবো সেটাকে বলে ইএমএফ। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে ক্লোজড সার্কিটের বিভব বৈষম্যকে বলে বিভব বৈষম্য, আর ওপেন সার্কিটের বিভব বৈষম্য অর্থাৎ প্লাস এবং মাইনাসের মধ্যে, দুটো তড়িৎদ্বারের মধ্যে বিভব বৈষম্যকে বলে ইএমএফ। তো যখনই আমি ব্যাটারি থেকে কারেন্ট নেব, তখন তোমার কিছুটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য কিছুটা শক্তি নষ্ট হয় বলে তোমার সবসময় পাওয়া যায়, অলওয়েজ পাওয়া যায় তোমার পোটেনশিয়াল ডিফারেন্স লেস দ্যান ইএমএফ। হ্যাঁ, তোমার ইএমএফ সবসময় একটু বড় হবে। হ্যাঁ, ইএমএফ সবসময় একটু বড় হবে। সাপোজ ইএমএফ 1.5 ভোল্ট যদি হয়, তাহলে তুমি যখন কারেন্ট টানছো তখন পোটেনশিয়াল ডিফারেন্স পাবে 1.4, 1.3। 1.5 মানে কি? যখন তুমি কারেন্ট টানছো না, কারেন্ট যখন টানছো না সেই সময় প্লাস এবং মাইনাসের মধ্যে মাল্টিমিটার বা ভোল্টমিটার লাগিয়ে দেখবে 1.5 ভোল্ট। কিন্তু যখন ওটা টর্চে, ধরো ব্যাটারিতে টর্চ চালিয়ে বা কারেন্ট টানছো যখন, সেই সময় তুমি যদি মাপো তাহলে কিন্তু 1.5 পাবে না, তখন পাবে 1.4, 1.3 বা 1.45, একটু কম পাবে। এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। বুঝা গেল? তাহলে ইএমএফ সবসময় বেশি হবে এবং পোটেনশিয়াল ডিফারেন্স একটু কম হবে ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য। এগুলো এ ব্যাপারে আরও পরবর্তীতে পড়াশোনা আছে, ক্লাস 10-এ আছে সম্ভবত, হ্যাঁ, বা 11-12 যারা সায়েন্স পড়বে তারা আরও বেশি ডিটেলসে পড়বে। হ্যাঁ, বলেছি ছোটো ছোটো লেসন হবে 15-20 মিনিটের মধ্যে। তো যাই হোক, এরপরে খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক আছে ওমের সূত্র, সেটা খুব ভালোভাবে আলোচনা করে দেবো নেক্সট লেসনে। তো আজকে লেসনটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো। আর নতুন যারা এসেছো তাদের জন্য বলি যে প্রত্যেকটা লেসনের নিচে ডেসক্রিপশানে তোমরা পুরনো লেসনগুলোর লিঙ্ক পেয়ে যাবে, সেগুলো ক্লিক করলে সেগুলো জানতে পারবে, যে তোমার দরকার মনে করো দেখে নিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এর জন্য তোমার কোনো পয়সা খরচ হবে না, একদম ফ্রি। কিন্তু তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে, আমার সংখ্যাটা বাড়লে আমার খুব আনন্দ হবে এবং মোটিভেশন পাবো আরও ভালো লেসন বানানোর। তো আমি তোমাদের জন্য খুব খাটাখাটি করছি, তোমরা এইটুকু আমার জন্য করো। আর আজকের মতো এখানেই শেষ করছি। দেখো, তোমাদের স্কুল খোলার সম্ভাবনা আরও পিছিয়ে গেল। আজকেই শুনলাম যে জুলাই খুলছে না, শিক্ষামন্ত্রী বলেছেন আজকে প্রেস কনফারেন্সে, একটা মিটিং ছিল হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের, সেখানে বলেছেন জুলাই স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই, আগস্ট বা সেপ্টেম্বর হয়ে যেতে পারে। তো তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ঘরের মধ্যে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করো, হ্যাঁ, আর আমার চ্যানেলের সঙ্গে থাকো। ওকে, থ্যাংক ইউ।